ওয়েলকাম টু হুমায়রাস স্টোরি। এই হ্যান্ডসাম হিরোর একটা ড্রামা নিয়ে চলে আসলাম, যেখানে আমাদের বিলিয়নার সিইও ব্রেকআপের 7 বছর পর জানতে পারে তার একটা ছেলে আছে। আর সে তো আমাদের গল্পের নায়িকাকে অনেক বেশি ভালোবাসতো। তাহলে সে কি আমাদের গল্পের নায়িকাকে তার জীবনে ফিরিয়ে আনতে পারবে? তাহলে চলো আর দেরি না করে ড্রামাটা শুরু করি। ড্রামার শুরুতে আমাদের গল্পের নায়িকা লিসাকে দেখানো হয়, যে একজন সাংবাদিক ছিল এবং সে তার কলিগের সাথে কাজে গিয়েছিল। তার কলিগ তাকে বলতে শুরু করে, মিস্টার চ্যানকে দেখো, সে কত বেশি হ্যান্ডসাম। এটাই হচ্ছে আমাদের গল্পের হিরো মিস্টার চ্যান। সে তার কাজ শেষ করে বের হচ্ছিল অফিস থেকে। লিসা তো অবাক হয়ে চ্যানকে দেখতে শুরু করে এবং পাস্টের সব মেমোরিগুলো মনে করছিল। লিসা তার কলিগকে বলে, সে হ্যান্ডসাম বলে কি হয়েছে, এতে আমাদের কি? তার কলিগ বলে, হ্যাঁ ঠিকই বলেছ, তাকে কত মেয়েরা লাইক করে, তার আশেপাশে কতগুলো মেয়ে, সে কিভাবে আমাদেরকে পছন্দ করবে? কত সুন্দর এবং ধনী মেয়েরা তাকে পাওয়ার জন্য একেবারে পাগল। তখনই লিসা সেই জায়গায় পেছনে তাকায় আর দেখতে পায় চ্যানের সাথে একটা মেয়েকে, যেটা দেখার পর তার একদমই ভালো লাগে না। চ্যান তো সেই মেয়েটার হাত সরিয়ে দেয়। লিসা যখন চলে যাচ্ছিল, চ্যান তাকে নোটিস করে। তারপর লিসা বাড়িতে যাওয়ার পরেও চ্যান এবং তার আগের সব ছবিগুলো দেখছিল আর আগের সব কথা ভাবছিল। আর সে নিজেকে নিজে বোঝাতে শুরু করে, তার তো আমার কথা মনেও নেই, 7 বছর হয়ে গেছে, আমার এই সব কিছু ভাবা একেবারেই উচিত হবে না। তখনই তার ছেলে শাও সেখানে চলে আসে, তাই সে ছবিগুলো লুকিয়ে ফেলে। শাও তার মাকে জিজ্ঞেস করে, মা তুমি কি লুকালে এবং সেই জায়গায় কার ছবি? লিসা তাকে কোনো কিছু বলতেই যাবে, তখনই তার কাছে তার বসের কল আসে। তার বস তাকে বলে, মিস্টার চ্যান তার ইন্টারভিউ দিতে রাজি হয়ে গেছে, তাই তুমি আজকে রাতেই অফিসে চলে আসো এবং তার ইন্টারভিউ নাও। লিসা জিজ্ঞেস করে, কোন মিস্টার চ্যান? তার বস তাকে বলে, সে চ্যান গ্রুপ কোম্পানি সিইও। লিসা তো অনেক বেশি অবাক হয়ে যায়। তারপর সে অফিসে চলে যায়। আর সে গিয়ে তার বসকে বোঝাচ্ছিল, আমি তো নতুন বিয়ে, আমি কিভাবে তার ইন্টারভিউ নিতে পারি, সে কত বড় লোক এবং কত বড় একজন মানুষ। রুয়ান নামের একজন মেয়ে বলতে শুরু করে, সে তো ঠিকই বলেছে, সে কোনো কিছুই করতে পারবে না, কেননা মিস্টার চ্যানের ইন্টারভিউ আমি নেই। কিন্তু বস রাজি হয় না। আর সেই জায়গায় বলতে শুরু করে, লিসা সব থেকে সুন্দরী একটা মেয়ে, আর সে যদি মিস্টার চ্যানের ইন্টারভিউ নেয়, আমাদের ইন্টারভিউ অনেক বেশি ভাইরাল হয়ে যাবে। লিসা তো আর কোনো কিছুই বলতে পারে না। তারপর আমাদের চ্যানকে দেখানো হয়, যে কিনা স্মোক করছিল। তখনই তার বস লিসাকে সেই জায়গায় নিয়ে আসে। আর সে লিসাকে বলে, মিস্টার চ্যানকে হ্যালো বলো। লিসা চ্যানকে দেখার পর অনেক বেশি ভয় পাচ্ছিল, কিন্তু ভয়ে ভয়ে সে সামনে যায় এবং হ্যান্ডশেক করে। রুয়ান নামের সেই মেয়েটা বলতে শুরু করে, সে নতুন বিয়ে, সে কোনো কিছুই করতে পারবে না, দেখবে ইন্টারভিউ খারাপ করে দিবে। লিসা তো সেই জায়গায় মিস্টার চ্যানকে প্রথম প্রশ্ন করে, সব জায়গায় গুজব ছড়িয়ে গেছে আপনার নাকি মিং পরিবারের মেয়ের সাথে বিয়ে হবে, তাহলে এ কথাটা কি সত্য? চ্যান তাকে বলে, মনে হচ্ছে আমার পার্সোনাল জিনিস নিয়ে জানার অনেক বেশি ইন্টারেস্ট আপনার। লিসা বলে, আসলে পাবলিক এটাই জানতে চায়, আপনার উত্তর দেওয়া উচিত। চ্যান তখন লিসাকে জিজ্ঞেস করে, তাহলে তুমি আমাকে বলো, আমার কিরকম মেয়েকে পছন্দ করা উচিত? লিসা বলে, অবশ্যই মিং পরিবারের মেয়ে শিনের মতো, যে আপনার জন্য একদমই পারফেক্ট ম্যাচ এবং অনেক বেশি সুন্দরী। কিন্তু সবকিছুর ঊর্ধ্বে আপনার পছন্দের উপর নির্ভর করে আপনি কাকে পছন্দ করেন। চ্যান্দু সে জায়গায় অনেক বেশি রেগে যায় আর বলতে শুরু করে, 7 বছর আগে আমি একটা মেয়েকে অনেক বেশি ভালোবাসতাম, কিন্তু সে আমাকে এ কথা বলে ডাম্প করে দিয়েছে, আমার রক্তের গ্রুপ বি। আর সে উঠে চলেই যাবে। বস তাকে থামাতে শুরু করে আর বলে, সে আপনাকে পাস্টের কথা মনে করাতে চায়নি, কিন্তু আমার অনেক কৌতূহল হচ্ছে সে কিভাবে ব্লাড টাইপের জন্য আপনাকে ছাড়তে পারে, সেই মেয়েটা কেন এরকম করেছিল। চ্যান তো লিসাকে দেখে আর বলতে শুরু করে, সে আমাকে বলেছিল তারও রক্তের গ্রুপ বি এবং আমারও রক্তের গ্রুপ বি, আমরা যদি এক হয়ে যাই তাহলে আমাদের বাচ্চার গ্রুপ 2B হবে। এই কারণ শোনার পর তো সবাই সে জায়গায় একেবারে শকড হয়ে যায়। চ্যান তো চলে যায়। লিসা তারপর তার বসের কাছে চলে যায় আর বলে, আমি রিজাইন করছি, আমি চাই না আমার কারণে আপনাদের কোনো সমস্যা হোক। তখন বস তাকে বলে, তোমাকে রিজাইন করতে কে বলেছে? মিস্টার চ্যান আমাদেরকে বলেছে সে এই জায়গায় থাকবে, তুমি যাতে গিয়ে তার কাছে ক্ষমা চাও। তুমি যদি গিয়ে তার কাছে ক্ষমা চাও তাহলে সে আমাদের কোম্পানির কোনো ক্ষতি করবে না, তাই তুমি প্লিজ এই লোকেশনে গিয়ে তার কাছে ক্ষমা চাও। অন্যদিকে আমরা চ্যানকে দেখতে পাই, যে কিনা একটা বারে বসেছিল এবং লিসার কথাই ভাবছিল। তখনই সেখানে লিসা চলে আসে আর বলে, আমি আপনার কাছে ক্ষমা চাইছি আপনাকে অফেন্ড করার জন্য। সেখানে থাকা সবাই বলতে শুরু করে, এরকম ভাবে মুখে ক্ষমা চাইলে কি হবে, তাকে ওয়াইন খেয়ে ক্ষমা চাওয়া উচিত। লিসাও তখন ওয়াইন নিয়ে খেতে শুরু করে। তখনই চ্যান তার কাছে চলে আসে আর বলে, তোমাকে কে ওয়াইন খেতে বলেছে, এখান থেকে যাও। তখন তো সে চলে যেতে নিচ্ছিল, কিন্তু চ্যান তাকে থামায় আর বলে, তোমাকে বলিনি, সবাইকে বলেছি। আশেপাশে যারা ছিল সবাই তো চলে যেতে শুরু করে। তখন লিসা তাকে জিজ্ঞেস করে, তুমি কি করতে চাচ্ছ? চ্যান তো লিসাকে জিজ্ঞেস করে, 7 বছর আগে তুমি কেন আমাকে ছেড়ে চলে গিয়েছিলে? লিসা বলে, সে কারণ আমি তোমাকে অনেক আগেই বলে দিয়েছি।
চ্যান বলে, এত ইউজলেস কারণ আমি বিশ্বাস করি না। তাছাড়া আমি যতদিন হ্যাঁ না বলি তুমি আমার অনুমতি ছাড়া ব্রেকআপ করতে পারো না। এ কথা বলে চ্যান তাকে কিস করতে শুরু করে। লিসা তো সেই জায়গায় বারবার তাকে সরাতে শুরু করে আর তাকে বাইটি করে দিয়েছিল। চ্যান লিসাকে বলতে শুরু করে, তুমি আমার কাছ থেকে পিছু সরাতে পারবে না, আমি এরকম ভাবে তোমার কাছে আসবো এবং তোমার সাথে চিপকে থাকবো। তুমি আমাকে মারো, গালি দাও এবং যাই করো না কেন আমি তোমার পিছু করবই। তুমি চাইলে আমাকে বকতেও পারো। লিসা বলে, তুমি নিজেকে নিজেই অনেক কথা বলে দিয়েছো, আমি তোমাকে কি বলবো। লিসা তো সেই জায়গায় ওঠার চেষ্টা করে কিন্তু সে হঠাৎ করে অনেক দুর্বল বোধ করছিল আর সে তো অজ্ঞান হয়ে যায়। চ্যান তাকে তার বাড়িতে নিয়ে যায়। ডাক্তার লিসাকে চেক করে। চ্যান তো ডাক্তারকে জিজ্ঞেস করে ওয়াইনে কি কোনো সমস্যা ছিল তাই তার এরকম হয়েছে। ডাক্তার বলে, না একদমই না, আসলে সে তার বাচ্চা জন্ম দেওয়ার পরে একদমই রেস্ট করেনি, এ কারণে এরকম হচ্ছে। আর এই কারণে সে অনেক অসুস্থ হয়ে পড়ছে এবং তার শরীর অনেক বেশি দুর্বল, তাই সে একদমই অ্যালকোহল খেতে পারবে না। বাচ্চার কথা শোনার পর সে তো অনেক বেশি অবাক হয়। চ্যান তো সেখানে অনেক বেশি রেগেছিল আর ভাবছিল 7 বছর আগে সে আমাকে ছেড়ে চলে গিয়েছিল আর সে লুকিয়ে বাচ্চাও জন্ম দিয়েছে। আর সে তো রেগে মেগে তার কাছেই যাচ্ছিল, কিন্তু সে নিজেকে কোনো রকম শান্ত করে আর ডাক্তারকে বলে এরকম কিছু করুন যাতে তার অবস্থা একটু ভালো হয়। আসলে চ্যান তো মনে করছিল লিসা অন্য কারো বাচ্চা জন্ম দিয়েছে। তারপরের দিন যখন লিসার জ্ঞান ফিরে সে ভাবতে শুরু করে, আজকে আমার এত ভালো কিভাবে লাগছে। প্রত্যেকবার যখন আমি অসুস্থ হয়ে পড়ি আর দুর্বল হয়ে যাই তখন তো আমার ব্যথা সহজে কমে না। তখনই মেয়ের তাকে বলে, ম্যাডাম আপনি জেগে গেছেন। লিসা তখন বুঝতে পারে সে এখন চ্যানের বাড়িতে আছে আর সে আশেপাশে সবকিছু দেখতে শুরু করে। আর সে মনে মনে ভাবছিল এই বাড়িটা এখনো আগের মতোই আছে। লিসা বলে, আমাদের ফটো ফ্রেম এখানে। মেয়ের তাকে বলে, আসলে আপনার যাওয়ার পরেও মিস্টার চ্যান কখনোই আপনাকে ভুলতে পারেনি। আর বাড়ির এই রুমটা সবসময় আপনার জন্যই সে খালি রেখে দিয়েছিল। আর এই রুমের মধ্যে সে কাউকে আসতে দেয় না। লিসা বলে, সে কোথায়? মেড বলে, সে তার কাজে চলে গেছে। মেড তো সেই জায়গায় তাকে ওষুধ দিতে শুরু করে। লিসা তো অবাক হয়ে যায় আর ভাবতে শুরু করে সে কি আমার বাচ্চার ব্যাপারে জানতে পেরে গেছে। অন্যদিকে চ্যানের কাছে তার অ্যাসিস্ট্যান্ট আসে আর বলে, ক্লায়েন্টের সাথে মিটিং করার জন্য আপনার ডিনারে যেতে হবে। অন্যদিকে লিসা তার কলিগের সাথে যেখানে ডিনার করতে এসেছিল চ্যানও কিন্তু সেখানেই ছিল। চ্যান যখন লিসাকে দেখতে পায় সে বাইরে থেকে তাদের সব কথা শুনছিল। লিসাকে সেই জায়গায় তার কলিগেরা জিজ্ঞেস করছিল, তুমি তো অনেক বেশি সুন্দরী, তোমার কাছে নিশ্চয়ই অনেক হ্যান্ডসাম একজন বিএফ আছে তাই না? লিসা বলে, আমি হলাম ডিভোর্সি, আমার কাছে কি বা থাকবে। তার বান্ধবী তো সেই জায়গায় তার কথাই বিশ্বাস করে না, কিন্তু লিসা তাকে বলে, আমি যা বলছি সত্যই বলছি। এসব কথাবার্তা শুনে তো চ্যান চলে যায়। তারা চলে যাওয়ার পর তো লিসা তার কলিগকে তার ছেলের ছবি দেখায় যাতে তার কলিগ তার কথা বিশ্বাস করে। লিসা তার কলিগকে বলছিল, আমি আমার বাচ্চাকে একাই মানুষ করেছি, আমি একজন সিঙ্গেল মাদার। তাকে তার কলিগ বলে, কিন্তু তোমার বাচ্চাকে অনেক চেনা পরিচিত মনে হচ্ছে। লিসা সেখানে বাহানা বানিয়ে বলে তাকে কোনো সেলিব্রিটির মতো দেখতে। আর সে বাইরে চলে যায় আর ভাবতে শুরু করে তার কলিগের আবার সন্দেহ না হয়। আমার কলিগ তো চ্যানকে দেখেছিল, সে যাতে বুঝতে না পারে। তখনই চ্যান এসে লিসাকে ধরে। লিসা তাকে জিজ্ঞেস করে, তুমি কি অনেক বেশি ড্রিঙ্ক করেছো? চ্যান তাকে বলে, মনে হচ্ছে তুমি আমার কেয়ার করছো। লিসা তাকে বোঝায় আমার বিয়ে হয়ে গেছে এবং আমার বাচ্চা আছে, তাই তুমি আমার সামনে এরকম ব্যবহার করতে পারো না। চ্যান বলে, আমি তোমার কোনো কথাই শুনতে রাজি না। আমি তো উল্টো প্ল্যান করে নিয়েছি, তোমার হাজব্যান্ডকে আমি অনেকগুলো টাকা দিয়ে তোমাকে তার কাছ থেকে ছিনিয়ে নিব। কথা বলে সে তাকে কিস করতে শুরু করে আর লিসাকে জিজ্ঞেস করে, তোমার ডিভোর্স হয়ে গেছে? লিসাও তখন হ্যাঁ বলে আর বলে, কিন্তু তাতে কি হয়েছে? চ্যান তাকে বলে, তুমি আমাকে বিয়ে করে নাও, আমি তোমার এবং তোমার বাচ্চার খেয়াল রাখবো। লিসা বলে, তুমি জানো তুমি কি বলছো? চ্যান বলে, আমি ড্রাঙ্ক না, আমি সজ্ঞানে সবকিছু বলছি। তুমি আমাকে তোমার বাচ্চার বাবা বানিয়ে নাও। তোমার বিয়ে হয়েছিল, বাচ্চা আছে, এতে আমার কোনো কিছুই যায় আসে না। আমি এখনো তোমাকে গ্রহণ করতে চাই, তাই প্লিজ আমাকে একটা চান্স দাও। কথা বলে চ্যান তাকে কিস করতেই যাবে, তখনই লিসার কাছে কল আসে। তাকে স্কুল থেকে বলা হয় তার ছেলে মারামারি করেছে, তাই এখন সবকিছু সলভ করতে তাকে স্কুলে আসতে হবে। লিসা চলে যাচ্ছিল কিন্তু চ্যান তার হাত ধরে আর বলে, আমি তোমার সাথেই যাব। কিন্তু সে বলে, না যেতে হবে না, আমার গাড়ি আছে। কথা বলে সে তার হাত ছাড়িয়ে চলে যায়। তারপর লিসা যখন স্কুলে যায় দেখতে পায় তার ছেলের তো অনেক বেশি আঘাত লেগেছে। আর শুধু গিয়ে তার ছেলের কেয়ার করতে শুরু করে। শাও যে বাচ্চার সাথে ফাইট করেছিল সে বাচ্চার মা বলতে শুরু করে, তোমার ছেলে তো কোনো কিছুই হয়নি, তোমার ছেলে আমার ছেলের সাথে ফাইট করেছে, তাই তুমি যতক্ষণ পর্যন্ত কোনো এক্সপ্লেনেশন না দাও আমি তোমাদেরকে যেতে দিব না। শাও তো লিসাকে বলতে শুরু করে, সে বাচ্চাই আমার সাথে ফাইট করা প্রথম শুরু করেছিল। সে আমাকে বারবার বলছিল আমার বাবা আমাকে পছন্দ করে না, তাই সে আমাকে ছেড়ে চলে গেছে আর আমার বাবা নেই।
অন্য সে বাচ্চাটা বলতে শুরু করে, আমি তো ঠিকই বলেছি। তখন তো সে বাচ্চার মাও তার ছেলেকেই সাপোর্ট করতে শুরু করে আর বলে, আমার ছেলে তো ঠিকই বলেছে, তার বাবা নেই। লিসা তো রেখেছে এবং সেই মহিলাকে বলতে শুরু করে, তো ছোট বয়সে আপনার ছেলে এসব কথাবার্তা বলছে আর আপনি তাকে শাসনও করছেন না, উল্টো সাপোর্ট করছেন। সেই মহিলা তো রেগে আরো শাওকে মারার জন্য আসছিল, কিন্তু লিসা তার হাত ধরে ফেলে। তখনই সে অন্য বাচ্চার বাবাও সেখানে চলে আসে এবং নিজের বাচ্চাকেই সাপোর্ট করতে শুরু করে। আর সেই বাচ্চার বাবা আসার কারণে সে তো আরো বেশি শক্তিশালী হয়ে যায় আর সেই জায়গায় শাওকে আরো বেশি ব্যঙ্গ করতে শুরু করে। আর সে শাওকে বলছিল, দেখো তোমার কাছে কোনো বাবা নেই, কিন্তু আমার কাছে আছে। তখনই সেই জায়গায় চ্যান চলে আসে আর বলতে শুরু করে, কে বলেছে আমার ছেলের কাছে কোনো বাবা নেই? শাও তো অবাক হয়ে তার ফাদারকেই দেখছিল। লিসা চ্যানকে জিজ্ঞেস করে, তুমি এখানে? চ্যান বলে, আমার ছেলেকে বুলি করা হচ্ছে, তাহলে আমি অবশ্যই এখানে আসব আমার বাচ্চার সাইড নিয়ে তাকে সাপোর্ট করতে। সে মহিলা তো বলতে শুরু করে, তুমি যদি সত্যি শাওয়ের ফাদার হয়ে থাকো তাহলে কেন আমাদের কখনো দেখা হয়নি? চ্যান তো শাওকে কোলে তুলে নেয় আর বলে, কারণ আমি আমার কাজে অনেক বেশি ব্যস্ত থাকি, তাই কোথাও আসতে পারি না, আর তাই শাওয়ের স্কুলেও আমার আসা হয়নি। আর সে লিসাকে বলে, ঠিক বলছি না ওয়াইফ? তখন লিসাও তার সাথে নাটক করে আর বলে, হ্যাঁ। অন্য বাচ্চার বাবা তো সেই জায়গায় তাকে অনেক বেশি খারাপ খারাপ কথা বলতে শুরু করে। তখনই তার কাছে প্রিন্সিপাল আসে আর বলে, তুমি তার সাথে এরকম ভাবে কথা বলতে পারো না, কারণ তুমি জানো না সে হচ্ছে মিস্টার চ্যান, চ্যান গ্রুপের সিইও। এ কথা জানার পর তারা তো একেবারে শকড হয়ে যায় এবং সেই জায়গায় তারা দুজনে মিলে তাদের কাছে ক্ষমা চাইতে শুরু করে। আর সে অন্য বাচ্চাটাও কোনো কিছু করতে পারে না, তারও ক্ষমা চাইতে হয়। চ্যান তো সেই জায়গায় যাওয়ার আগে তাদের সবাইকে ওয়ার্নিং দেয় তার ছেলেকে যাতে আর বুলি করা না হয়। আর সে লিসার হাত ধরে তাকে সেখান থেকে নিয়ে যায়। তাদেরকে অনেক ভালো লাগছিল একসাথে। আসলে চ্যানের মুখে অনেক আঘাতের চিহ্ন ছিল, তাই তাকে দেখে চেনাই যাচ্ছিল না। তাই যেন সেই জায়গায় বুঝতে পারে না যে সে আসলে তারই ছেলে। চ্যান তো বাইরে আসার পরই লিসাকে বলতে শুরু করে, তুমি সবার সামনে স্বীকার করেছো আমি তোমার বাচ্চার বাবা, তাই এখন তোমার প্রমিস পূরণ করতে হবে আর তোমার বাচ্চার বাবা আমাকে বানাতে হবে। লিসা বলে, আসলে আমি সবকিছু অ্যাক্টিং করছিলাম। চ্যান তো লিসাকে বলতে শুরু করে, তুমি কিভাবে এরকম করতে পারো? সবার সামনে এখন এডমিট করেছো আমি তোমার হাজব্যান্ড, তাই তোমার উচিত এখন আমার দায়িত্ব নেওয়া। শাও তো সেখানে জিজ্ঞেস করে, আপনারা কোন ব্যাপারে কথা বলছেন? লিসা তখন চ্যানকে বলে, এসব ব্যাপারে বাচ্চাদের সামনে কথা বলো না। চ্যান বলে, আচ্ছা ঠিক আছে, এখন আমি তোমাকে সাহায্য করেছি, তোমার কি মনে হয় না তোমার আমাকে পুরস্কার দেওয়া উচিত? লিসা জিজ্ঞেস করে, কি পুরস্কার? তখন সে শাওয়ের চোখ ধরে তাকে কিস করে। শাও তো হাত সরানোর পরে বলতে শুরু করে, আপনারা কি করছিলেন? লিসা বলে, না কোনো কিছুই না, তোমার মাকে একটা কুকুরে কামড় দিয়েছে। এ কথা বলে সে তো চলে যায়। চ্যান তো সেই জায়গায় শাওকে বাই করতে শুরু করে আর বলে, তোমার বাবার কথা আবার মনে করো। চ্যান তো সেই জায়গায় লিসাকে অনেক কিউট কিউট মেসেজ করছিল। এসব দেখে লিসা ভাবে সে আগের মতো একেবারে বাচ্চা। তারপর তারা যখন বাড়িতে আসে, শাও তার মাকে জিজ্ঞেস করে, মা আপনার কি বাবাকে পছন্দ না? লিসা বলে, এরকম কিভাবে হতে পারে? তখনই সেই জায়গায় লিসার মা চলে আসে আর সে বলতে শুরু করে, এসব আমি কি শুনছি? তুমি চ্যানের সাথে শাওকে দেখা করাতে নিয়ে গিয়েছিলে? লিসা বলে, মা আপনি আমার কথা শুনুন। তার মা বলে, তুমি কি এখন আমাকেই ব্লেম করো? কারণ আমি 7 বছর আগে তোমাকে জোর করে আমার সাথে অ্যাব্রোডে নিয়ে গিয়েছিলাম। লিসা তার মাকে বলে, মা আমরা পাস্টের ব্যাপারে কথা না বলি। তার মা তাকে বলছিল, চ্যান অনেক বড় পরিবার থেকে বিলং করে, এত ধনী পরিবারের সাথে আমরা সম্পর্ক জোড়া লাগাতে পারবো না। ফ্ল্যাশব্যাক থেকে আমরা জানতে পারি লিসার বাবার উপর অভিযোগ তোলা হয়েছিল সে তার প্রোডাক্টের মধ্যে এরকম কিছু জিনিস মিশায় যা শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর, আর এই কারণে অনেকেই নাকি মারা গিয়েছিল। এই কারণে লিসাকে দেখার পরেও সবাই বলছিল সে একটা খুনির মেয়ে। লিসা তার মাকে বলে, মা শাওয়ের সামনে পুরনো সব কথাবার্তা বলো না, আর তোমার কথা এখন আমি আর চ্যানের সাথে দেখা করতে যাব না। তখনই সে দেখতে পায় চ্যান তাকে কল করছে, কিন্তু সে কল রিসিভ করে না। চ্যান তাই তার অ্যাসিস্ট্যান্টকে কল করে আর বলে, লিসার কোম্পানি তুমি কি কিনেছো? অ্যাসিস্ট্যান্ট বলে, হ্যাঁ বস, আপনার কথায় সব কাজ হয়ে গেছে। তারপর লিসা কোম্পানিতে যাওয়ার পর জানতে পারে আশেপাশে সবাই কথা বলছিল তাদের কোম্পানি কেউ কিনে নিয়েছে, আর তারা কেউই জানে না তাদের নতুন বস কে হবে। তখনই সে কোম্পানির মধ্যে চ্যান চলে আসে, সবাই তো শকড হয়ে যায়, বিশেষ করে লিসা। সেখানে একজন ব্যক্তি বলছিল চ্যানি এখন তাদের নতুন বস। লিসাকে সেখানে তার কলিগ বলতে শুরু করে, এখন আমার মনে পড়েছে তুমি আমাকে যে তোমার ছেলের ছবি দেখিয়েছিলে, তোমার ছেলে তো একেবারে চ্যানের মতো দেখতে। এর মানে কি মিস্টার চ্যানি তোমার এক্স হাজব্যান্ড? এর মানে মিস্টার চ্যান তোমাকে পারচিউ করার জন্য এই কোম্পানি কিনেছে? লিসা তার বান্ধবীকে বলে, তুমি একটু বেশি ভাবছো, সেলিব্রিটিদের মতো কত বাচ্চাই তো হয়। কলিগ বলে, তাহলে মিস্টার চ্যানকে দেখে তুমি কেন এত বেশি ভয় পেলে? লিসা বলে, আসলে সেদিন আমার কারণে ইন্টারভিউ খারাপ হয়ে গিয়েছিল তাই।
তাই আমি ভয় পাচ্ছিলাম সে আমাকে ছাড়বে না। আর তুমি ওইসব গুজব কোনো জায়গায় ছড়িয়েও না। এটা যদি মিস্টার চেন জানতে পারে তাহলে কিন্তু তোমারও খবর আছে, কারণ আমি শুনেছি সে অনেক বেশি রাগী। তখন তার বান্ধবী তো ভয় পেয়ে যায়। তখনই চেন তাকে কল করে আর লিসাকে তার রুমের মধ্যে আসতে বলে। লিসা তখন তার অফিসে যেতে শুরু করে। তার সব কলিগেরা তো বলতে শুরু করে, মিস্টার চেন তো অনেক বেশি রাগী, সে আবার তাকে মেরে ফেলবে না তো। লিসা চেনের অফিসে চলে যায় আর তাকে বলে কি হয়েছে। চেন তো সেই জায়গায় হঠাৎ করে তাকে জড়িয়ে ধরে আর জিজ্ঞেস করে, কালকে রাতে তোমার ভালো ঘুম হয়েছে নাকি তুমি আমার ব্যাপারেই ভাবছিলে। লিসা বলে, কে বলেছে আমার ঘুম হয়নি, আমার তো অনেক ভালো ঘুম এসেছে। চেন তো সেই জায়গায় তার সাথে ছবি তোলে আর বলতে শুরু করে, তোমার চোখগুলো ভালোভাবে দেখো, পান্ডার মতো মোটা হয়ে গেছে, আর দেখিয়ে বোঝা যাচ্ছে তোমার চোখগুলো কত লাল। লিসা তো বারবার বলছিল ছবি ডিলিট করো, আর সে তো চ্যানের কাছ থেকে ফোন নেওয়ার চেষ্টা করে। চ্যান বলে, আমি ছবি ডিলিট করব, কিন্তু আজকে রাতে ডিনারে আমার সাথে তোমাকে যেতে হবে। লিসা বলে, তোমার যা করতে ইচ্ছা করে তুমি তাই করো। একথা বলে সে চলেই যাচ্ছিল, কিন্তু চ্যান আবারও তাকে তার কাছে করে ফেলে। লিসা বলছিল, এটা অফিস, তুমি এসব কি করছো। চ্যান বলে, তুমি চিন্তা করো না, এখন আমি তোমার সাথেই আছি, তোমার ব্যাপারে আমি কাউকে কোনো কিছু বলতে দিব না, তাই তুমি প্লিজ ভয় না পেয়ে আমার কাছে ফিরে আসো। লিসা চ্যানকে জিজ্ঞেস করে, শাও কি তোমাকে সবকিছু বলে দিয়েছে, আমার মা কি সব কথাবার্তা বলেছে, তোমরা কখন একে অপরের নাম্বার নিয়েছো। চ্যান তো মনে মনে ভাবছিল, আমি তাকে কোনো কিছুই বললাম না, কিন্তু সে এত বেশি স্মার্ট, সবকিছুই বুঝে গেল। আর সে লিসাকে বলে দেয় কখন সে তার ছেলেকে তার নাম্বার দিয়েছিল। আসলে সেদিন সে শাওকে তার কার্ড দিয়ে দিয়েছিল। লিসা তো বর্তমানে অনেক বেশি রেগেছিল, কিন্তু আমাদের হিরো তাকে কিস করে, কিন্তু সে কামড় দিয়ে চলে যায়। লিসা যখন বের হচ্ছিল তখনই তার সাথে একটা মেয়ের ধাক্কা লাগে, আর সে বুঝতে পারে এটাই হয়তো চ্যানের ফিয়ন্সে। অন্যদিকে শিন নামের মেয়েটা চ্যানকে বলছিল, তুমি এই খারাপ কোম্পানি কেন কিনেছো, আর তোমার ঠোঁটেই বা কি হয়েছে। চ্যান বলে, যাই হোক আমাকে টাচ করার চেষ্টা করবে না। শিন বলে, গ্র্যান্ডপা ডিনারের জন্য তোমাকে বাড়িতে যেতে বলেছে, এখন বলো তুমি কি যাবে নাকি যাবে না। চ্যান বলে, আমার বাবা তোমার সাথে আমার বিয়ে ফিক্স করেছিল, তাই যা জিজ্ঞেস করার তাকে জিজ্ঞেস করো, আমার এসব নিয়ে কোনো কিছুই যায় আসে না। শিন বলে, তুমি কেন সবসময় আমার সাথে এরকম ব্যবহার করো, তুমি কি সেই মেয়েটাকে ভুলতে পারোনি। শিনের তো লিসার কথা মনে পড়ে, আর সে বলতে শুরু করে, এর মানে সেটাই সে মেয়ে যাকে তুমি এখনো ভুলতে পারোনি। চ্যান তো রেগে যায় আর বলে, আমার ধৈর্য অনেক বেশি কম, তাই আমার অফিস থেকে বের হয়ে যাও। শিন বাইরে আসার পর লিসার কাছে চলে যায় আর বলে, আমার অনেক বেশি পিপাসা পেয়েছে, তুমি কি আমাকে পানি এনে দিবে। লিসা শিনকে তার সাথে করে নিয়ে যায় আর বলে, তুমি কি খাবে। কিন্তু শিন তো সেই জায়গায় লিসাকে কথা শোনাতে শুরু করে আর বলে, তুমি চ্যানকে যতই সেডিউস করো সে তো আমাকেই বিয়ে করবে। লিসা বলে, ও আচ্ছা, এইসব কথাবার্তা বলার জন্য তুমি এসেছিলে, যাই হোক তোমার মধ্যে এত সাহস থাকলে তার মন জিতার চেষ্টা করো, আমাকে কিছু বলার দরকার নেই। লিসা চলে যাবে, কিন্তু সে তাকে থামায় আর বলতে শুরু করে, 7 বছর আগে তুমি চ্যানকে ছেড়ে চলে গিয়েছিলে, তাহলে ফিরে কেন এসেছো। চ্যান এখন আমার ফিয়ন্সে, তুমি যদি তাকে আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করো আমি সবাইকে সবকিছু বলে দিব, আমি সবাইকে জানিয়ে দিব তোমার বাবা একজন খুনি। লিসা তাকে থাপ্পড় মারে আর বলে, আমার বাবা কোনো খুনি না। শিন তাকে বলে, তোমার বাবা ভেজাল জিনিস বিক্রি করেছিল, তাই অনেকে মারা গিয়েছে। লিসা তাকে বলে, আমার বাবার উপর অভিযোগ তোলা হয়েছিল, তাই এসব ব্যাপারে আর কোনো কিছুই বলবে না, না হলে আমি তোমাকে ছাড়বো না। সিন্ধু সে জায়গায় রেগে যায়। তারপর লিসা যখন বাড়িতে যায় শাও তাকে হাঁক করে। লিসা তার ছেলেকে জিজ্ঞেস করে, তোমার নানির সাথে আমি যেসব কথাবার্তা বলেছি তুমি কেন চ্যানকে বলেছ, এখন আমাকে বলো তুমি তাকে কি কি বলেছ। শাও তাকে বলে, মা আমি তাকে কোনো কিছুই বলিনি, তোমরা যখন তর্ক করছিলে তখন সে কলেই ছিল। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় শাও বাড়িতে আসার পরই কার্ডের নাম্বার সেভ করে চ্যানকে কল লাগিয়ে দিয়েছিল। শাও তো তার মাকে বলে, মা তুমি চিন্তা করো না, আমি এখনই বাবাকে ব্লক করে দিচ্ছি। অন্যদিকে চ্যান যখন কাজ করছিল তখনই শাও তাকে মেসেজ করে আর বলে, বাবা আমি আপনার সাথে আর কোনো কথা বলবো না, আমাদের ব্রেকআপ হয়ে গেছে। আর শাও তাকে ব্লক করে দেয়। এসব দেখার পর তো চ্যান অনেক বেশি রেগে যায়। আশেপাশে সবাই তো ভাবছিল বসের কি প্রেজেন্টেশন ভালো লাগেনি। চ্যান তো অর্ডার দেয় আর বলে, মিটিং থেকে তোমরা সবাই চলে যাও, শুধুমাত্র অ্যাসিস্ট্যান্ট বাদে, আজকের মিটিং এখানেই শেষ। অ্যাসিস্ট্যান্ট তো ভয় পাচ্ছিল আর ভাবছিল বস আবার আমাকে বকবে না তো। কিন্তু চ্যান তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে, কেউ যদি তোমাকে ব্লক করে দেয় তাহলে কিভাবে তাকে মানাতে হবে। অ্যাসিস্ট্যান্ট বলে, আপনি কি মিস লিসার কথা বলছেন। তখন সে বলে, না তার ছেলের। অ্যাসিস্ট্যান্ট তখন বলে, তাহলে তাকে বাচ্চাওয়ালা সব জিনিসপত্র দিতে হবে, তাহলে তো সে অনেক বেশি হ্যাপি হয়ে যাবে। চ্যানও বুঝতে পারে শাওকে কিভাবে মানাতে হবে। তারপর লিসা যখন বাড়ির দরজা খোলে সে দেখতে পায় চ্যান এসেছে। চ্যান তো তাকে হাঁ করে দেখছিল, কারণ সে নাইটি পরেছিল। লিসা সেই জায়গা থেকে লুচ্চা বলে যখন দরজা লাগাবে সে তার পা দিয়ে দরজা খোলে।
আর সে লিসাকে বলে আমি এই জায়গায় শাওকে উপহার দেওয়ার জন্য এসেছি। আর সে তো ঘরের মধ্যে ঢুকে যায় আর শাওকে আওয়াজ দিতে শুরু করে। লিসা বাহানা বানিয়ে বলতে শুরু করে শাও তো বাইরে গেছে, সে বাড়িতে নেই। তখনই শাওয়ের আসার আওয়াজ পাওয়া যায়। লিসা তখন চ্যানকে বলতে শুরু করে আমার মা চলে এসেছে, তাড়াতাড়ি করে লুকাও। চ্যান তো বলতে শুরু করে আমি কি এত খারাপ, তোমার মায়ের সাথে দেখা করতে পারবো না? কিন্তু লিসা তাকে লুকিয়ে ফেলে। তারপর শাও এবং তার নানি যখন ভেতরে আসে, শাও বলছিল মা এই ব্যাগের মধ্যে কি? লিসা বাহানা বানিয়ে বলে আমি তোমার জন্য উপহার এনেছিলাম। গিফট খোলার পর তো সেই জায়গায় আমাদের নায়িকা এবং শাও তারা সবাই অবাক হয়ে যায়, কারণ সেই জায়গায় ইন্টারের সব বইগুলো ছিল। মানে ইন্টারের যখন এক্সাম হয় যেসব প্রশ্ন আসে সেই সবের বই ছিল। শাও তো অবাক হয়ে জিজ্ঞেস করে মা তুমি কেন এইসব এনেছো? লিসা তো মনে মনে ভাবছিল সে কত বড় ইডিয়েট, এসব গিফট আবার বাচ্চাদের জন্য আনে নাকি। লিসার মা তো বাথরুম থেকে শব্দ পাচ্ছিল, তাই সেই জায়গায় যাওয়ার চেষ্টা করে, কিন্তু লিসা কোনো রকম ভাবে কিছু একটা বুঝিয়ে তাকে বের করে দেয়। তারপর লিসা তো সেই জায়গা থেকে চ্যানকে বের করে। চ্যান তো সেই জায়গায় শাড়ি খুলে ফেলছিল। আর চ্যান তো সেই জায়গায় তার কাছে এসে তাকে সেডুস করতে শুরু করে আর বলে তুমি দেখতে চাইলে দেখতে পারো, আর চাইলে আমাকে টাচও করতে পারো। কিন্তু লিসা তাকে বাড়ি থেকে বের করে দেয়। তারপরের দিন আমাদের লিসাকে দেখানো হয় সেই জায়গায় অনেক ফেমাস একজন অ্যাক্টর এসেছিল। সে চ্যানের বোন সুজি ছিল এবং সে আমাদের নায়িকারও বান্ধবী ছিল। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সুজির সাথে তার সম্পর্ক অনেক বেশি ভালো ছিল। আর আজকে সুজির ইন্টারভিউ ছিল। লিসা তার সাথে কথা বলতে গেলে সে তার সাথে অনেক খারাপ ব্যবহার করে, তাকে বারবার কফি পানি এবং অনেক কিছুই আনতে বলছিল। লিসা বারবার এক এক জিনিস আনছিল, কিন্তু সে বলছিল তাপমাত্রা বেশি কম এত কিছু বলে বারবার তাকে কষ্ট দিচ্ছিল। তখন তো রুয়ান নামে সে কলিগ চলে আসে আর বলতে শুরু করে লিসা তুমি কি চাও বানাতে পারো না? সুজি তো একথা শুনে অনেক বেশি রেগে যায় এবং সে রুয়ান নামের মেয়েটার ওপরই চা ছড়িয়ে মারে। রুয়ান তো অবাক হয়ে বলতে শুরু করে আপনি কি লিসার বদলে ভুলে আমার উপর চা ছড়িয়ে মেরেছেন? তখন তো সুজি লিসাকে তার পাশে এসে বসতে বলে আর সে রুয়ানকে বলে সে আমার বেস্ট ফ্রেন্ড। আমি তার প্রতি যত বেশি রেগে থাকি না কেন আমি কখনোই সহ্য করব না কেউ তাকে বুলি করবে বা কথা শোনাবে। রুয়ান তখন ক্ষমা চেয়ে সেখান থেকে চলে যায়। লিসা তো সুজির কাছে অনেক বেশি ক্ষমা চাচ্ছিল, কারণ 7 বছর আগে সে তাকে না বলে অ্যাব্রোডে চলে গিয়েছিল। আর এটা তারই ভুল ছিল। আর অ্যাব্রোডে যাওয়ার পর সে সুজির সাথে কোনো যোগাযোগও রাখেনি। সুজি বলে কোনো ব্যাপার না, কিন্তু তোমার যাওয়ার পর আমার ভাই তো একেবারে পাগলই হয়ে গিয়েছিল, পাগলের মতো করে তোমাকে খুঁজছিল, কিন্তু সে কোথাও তোমাকে খুঁজে পায়নি। লিসা তো অনেক বেশি শকড হয়। সুজি তাকে জিজ্ঞেস করে তুমি কি আমাকে বলবে 7 বছর আগে তুমি কেন বিদেশ গিয়েছিলে? তোমার বাবার সে সমস্যার কারণে নাকি আমার ভাই তোমার কল ধরেনি এই সমস্যার কারণে? ফ্ল্যাশব্যাক থেকে আমরা জানতে পারি লিসার বাবাকে যখন অভিযুক্ত করা হয়েছিল তখন তাদের সবাই অনেক বেশি খারাপ খারাপ কথা বলতো, তাই তার মা তাকে বলেছিল কিছুদিনের জন্য হলেও তাদেরকে বিদেশ যেতে হবে। যাওয়ার আগে লিসা বারবার করে চ্যানকে কল করছিল, কিন্তু চ্যান তার কল একদমই ধরে না। লিসা তো একদমই যেতে চাচ্ছিল না, কিন্তু তার মা তাকে বলে সে তোমার কলও ধরছে না, তাছাড়া এখানে থাকলে আমরা আরো বেশি বিপদে পড়বো, লুকাতে হবে। তখন লিসাও ইমোশনাল হয়ে রাজি হয়ে যায় যাওয়ার জন্য। বর্তমানে লিসা বলে সবকিছু পাস্টের ব্যাপার ছিল, এসব কিছু বাদ দাও, তাছাড়া তোমার ভাইয়ের তো এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে। সুজি বলে তোমাকে এসব কিছু কে বলেছে? আমার ভাইয়ের কোনো এঙ্গেজমেন্টই হয়নি, 7 বছর আগে বাবা ফোর্স করেছিল যাতে সে শিনের সাথে এঙ্গেজমেন্ট করে, কিন্তু আমার ভাই একদমই রাজি হয়নি। তাই আমার বাবা তখন আমার ভাইকে বন্দি করে রেখেছিল এবং তার ফোনও তার কাছ থেকে কেড়ে নিয়েছিল। তাই তো সে তোমার কল একদমই ধরতে পারেনি। তাছাড়া ভাই তো এই কারণে আমাদের পরিবারের সাথে সম্পর্কই ছিন্ন করে ফেলেছিল। এসব জানার পর তো লিসা অনেক বেশি শকড হয়। তারপরে সিনে চ্যান তার বাবার কাছে চলে যায় এবং তাকে বলে এখন বলুন আপনি কি বলতে চান। সেখানে চ্যানের চাচারা আঙ্কেলেরা এবং তার বাবা সবাই তাকে ফোর্স করছিল শিনকে বিয়ে করতে, কারণ তারা শিনের পরিবারের সাথে ডিল সাইন করতে চায়। চ্যান তার আঙ্কেলকে বলে আপনি কেন চান আমাকে বিয়ে করাতে, কেননা আপনি আপনার ওয়াইফকে ডিভোর্স করে সে মেয়েকে বিয়ে করুন। তার আঙ্কেল তো রেগে যায় আর বলে তুমি এসব কী সব কথাবার্তা বলছো। চ্যান বলে আমি ভুল কি বলেছি, আপনাদের যদি শিন এতই পছন্দ হয় তাহলে এরকমই করুন, আর যদি আপনাদের শিন পছন্দই না হয় তাহলে কেন আমাকে ফোর্স করছেন তাকে বিয়ে করতে। চ্যানকে তার বাবা তখন বলে তুমি কি ভুলে গেছো 7 বছর আগে তুমি আমাকে কি প্রমিস করেছিলে। চ্যান তো রেগে বলে 7 বছর আগের কোনো কথা আপনি বলবেন না, আপনার কারণে লিসা এত বেশি সাফার করেছে। সেখানে চ্যান তার বাবাকে হুমকি দেয় আপনি যদি আমাকে আর লিসাকে আবারও আলাদা করার চেষ্টা করেন তাহলে আমি আপনাকে এবং আপনার মিস্ট্রেসকে ছাড়বো না। চ্যানের বাবা তো সেই জায়গায় রেগে কিছু একটা ছুঁড়ে মারে, এই কারণে চ্যানের মাথা কেটে যায়। চ্যান তারপরেও রাজি হয় না আর বলে আপনি যদি আমার সাথে আর পাঙ্গা নেওয়ার চেষ্টা করেন তাহলে পরিণতি আপনি ভোগ করবেন, আর আমার সাহসও আমি আপনাকে দেখিয়ে দিব। তারপর চ্যান যখন বাইরে ছিল তাকে তার গ্র্যান্ডপা কল করে আর বলে আমি তোমাকে ব্লাইন্ড ডেটে যেতে বলছি না, তাড়াতাড়ি ব্লাইন্ড ডেটে যাও এবং বিয়ে করো।
আমি তাড়াতাড়ি তোমার কোনো ছেলে বা মেয়ের মুখ দেখতে চাই। চ্যান বলে, যদি এরকমই ব্যাপার থাকে, আমি লিসাকে বিয়ে করার কথা ভাবছি। আর তার তো একটা ছেলেও আছে, আপনি পুতিন পেয়ে যাবেন। তার গ্র্যান্ডপা তো রেগে যাচ্ছিল আর বলছিল, আমি তোমার আসল ছেলে বা মেয়ে চাই। আর তুমি যদি আমার কথা না শোনো, আমি সব শেয়ার কিন্তু তোমার বাবাকে দিয়ে দিব। তখন তো সে তার কলই কেটে দেয়। অ্যাসিস্ট্যান্ট তখন চ্যানকে বলতে শুরু করে, যদি আপনার গ্র্যান্ডপা সত্যি আপনার বাবাকে সব শেয়ার দিয়ে দেয়, তাহলে সে তো আপনাকে কোম্পানি থেকেই বের করে দিবে। চ্যান কিছু বলতেই যাবে, তখনই তার কাছে কল আসে। সে যখন দেখতে পায় লিসা কল করেছে, সে তো অনেক বেশি হ্যাপি হয়ে যায়। লিসা তাকে বলে, তোমার কাছে কি সময় আছে? আমরা কি একসাথে ডিনার করতে পারি? চ্যান বলে, রাতের জন্য অপেক্ষা করার কি দরকার, আমি এখনই তোমার কাছে আসছি, কি বলার তুমি তারপর বলো। অন্যদিকে সুজি যখন তার ইন্টারভিউ দেওয়ার জন্য চলে যায়, লিসা তো চ্যানের ছবি দেখছিল। আর সে সুজির কথাই ভাবছিল। সুজি তাকে বলেছিল, তোমার চলে যাওয়ার পর আমার ভাই তোমাকে অনেক খুঁজেছে। আর সে তোমার কারণে চ্যান গ্রুপে কাজ করা শুরু করে দিয়েছিল, যাতে সে ভালো কোনো কিছু করতে পারে, আর তুমি ফিরে আসার পর সে যাতে তোমাকে প্রোটেক্ট করতে পারে। আর এখন সে তার পরিশ্রমের মাধ্যমে এত ভালো একটা পজিশন বানিয়ে নিয়েছে। বর্তমানে চ্যান যখন লিসার কাছে আসে, লিসা তার কেয়ার করতে শুরু করে, কারণ তার মাথা থেকে রক্ত পড়ছিল। চ্যান তো বলছিল, এটা ছোট একটা আঘাত, কোনো কিছুই হবে না। অ্যাসিস্ট্যান্ট তো বলতে শুরু করে, বসের আপনার কাছে আসার এত তাড়া ছিল, সে তো কোনো কিছুরই পরোয়া করেনি। আর ছোট্টে আপনার কাছে চলে এসেছে। লিসা অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে, সে তার কপালে কিভাবে আঘাত পেয়েছে। অ্যাসিস্ট্যান্ট তাকে সবকিছুই বলে দেয় আর বলে, সে তার বাবার বাড়িতে গিয়েছিল, তার ফাদার তার আঙ্কেলেরা সবাই তাকে ফোর্স করছিল, কিন্তু সে বিয়ের জন্য রাজি হয়নি, তাই তার বাবা তাকে আঘাত করেছিল। লিসা তো এটা শোনার পর অনেক বেশি রেগে যায় আর বলে, সাধারণ একটা বিষয়ের জন্য কিভাবে তাকে আঘাত করেছে, এত বেশি খারাপ তারা। চ্যান তো হাসতে শুরু করে। লিসা বলে, তুমি বুলি হয়ে এসেছো, আবার হাসছো কেন? চ্যান বলে, আসলে আমি জানতাম না তুমি আমার জন্য এত বেশি চিন্তা করো। লিসা তো ইমোশনাল হয়ে কান্না করতে শুরু করে, কিন্তু চ্যান তাকে থামায়। লিসা তো বলছিল, আমি কি তোমার জন্য সত্যি এত বেশি গুরুত্বপূর্ণ? কিন্তু তোমার কাছে তো আমার থেকেও বেশি বেটার চয়েস আছে। চ্যান বলে, কিন্তু আমার কাছে তুমি সব থেকে বেশি বেস্ট। লিসা বলে, কিন্তু আমি তো বিবাহিত এবং আমার বাচ্চাও আছে। চ্যান বলে, আমি শুধুমাত্র তোমাকে চাই, তাই আমার কোনো কিছুই যায় আসে না। কিন্তু আমি শুধু এটা চাই, তুমি তোমার এক্সের সাথে কোনো যোগাযোগ রাখবে না, না হলে আমি অনেক বেশি জেলাস হয়ে যাব। আমি চাই শাওর শুধুমাত্র একটা বাবাই থাকুক, যেটা আমি হব। লিসা তার কথা শুনে তো অনেক হ্যাপি হয়ে যায়, আর তাকে শাওয়ার ব্যাপারে কিছু বলতেই যাবে, তখনই অ্যাসিস্ট্যান্ট চ্যানকে একটা মিটিং এর জন্য বারবার ডাকছিল। লিসা তাই কোনো কিছুই বলে না, আর তাকে বলে, তুমি তোমার মিটিংয়ে যাও। চ্যান বলে, আমার তো অনেক বেশি ভয় হচ্ছে, যদি আমি চলে যাই আর তুমি যদি তোমার কথা থেকে আবারও পাল্টে যাও। লিসা বলে, সব আমার মুডের উপর ডিপেন্ড করে। কথা বলে সে নিজেই আজকে চ্যানকে কিস করে। তারপর চ্যান তো অনেক খুশি খুশি সে রুম থেকে বের হয়। অ্যাসিস্ট্যান্ট তার জন্য অপেক্ষা করছিল। তারপর সে মিটিং এর জন্য চলে যায়। তারপর শাহ যখন তার ছেলেকে স্কুল থেকে পিক করে বাইরে দাঁড়িয়েছিল, তখনই একজন প্রতিবেশী তার কাছে চলে আসে আর বলে, তুমি তো একজন সিঙ্গেল মাদার, আর একজন বাচ্চাকে একা পালা অনেক বেশি কষ্টের, তাই কেন না তুমি আমার ভাইকে বিয়ে করে ফেলো। লিসা বলে, এটা পসিবল না, আপনার ভাইয়ের 50 বছর, তাছাড়া তার ডিভোর্স হয়ে গেছে এবং সে নিজেই তার ওয়াইফকে চিট করেছিল। প্রতিবেশী মহিলা তখন তাকে অনেক কথা শোনাতে শুরু করে আর বলে, নিশ্চয়ই তোমার সাথে কারো অবৈধ সম্পর্ক চলছে, আর এটা তোমার অবৈধ সন্তান, তাই না? লিসা তো রেগে যায়, তাকে থাপ্পড় মারে আর বলে, আপনি যদি আর আমার সাথে পাঙ্গা নেওয়ার চেষ্টা করেন, তাহলে এই সবকিছু আমি নিউজে বলে দিব। লিসা চলে যাচ্ছিল, কিন্তু সে মহিলা চিল্লাতে শুরু করে আর বলে, আমিও দেখবো তুমি কোনো পুরুষ কিভাবে পাও। লিসা তারপর শাওকে বোঝাচ্ছিল, তুমি কারো কথাই কান দিবে না, তোমার বাবা আছে এবং তোমার বাবা কাজে ব্যস্ত। শাও তো মনে মনে ভাবছিল, মা এখনো আমাকে বাচ্চা মনে করে, আমি জানি সে সব মিথ্যা কথা বলছে, তার এবং বাবার মধ্যে এখনো সবকিছু সলভ হয়নি। তারপরে সিনেজিয়ানকে তার গ্র্যান্ডপা কল করে আর বলে, আমি তোমার জন্য অনেকগুলো ব্লাইন্ড ডেটের ব্যবস্থা করেছি, তাই তুমি এসে সবার সাথে দেখা করো। চ্যান বলে, আমি কোনো ব্লাইন্ড ডেটে যাব না, তাছাড়া আমার আগে থেকে একটা ছেলে আছে। গ্র্যান্ডপা বলতে শুরু করে, সে তোমার আসল ছেলে না, আমি চাই তোমার আসল বাচ্চা হোক। এসব বলে তো গ্র্যান্ডপা কলই কেটে দেয়। তারপর চ্যানকে তার ভাই কল করে আর বলে, তার একটা ছেলে আছে। অন্যদিকে শাও তো পিয়ানো বাজাচ্ছিল এবং সব আশেপাশের সবাই তাকে দেখছিল। আশেপাশের সবাই তো বলছিল, একটা ছোট বাচ্চার কত গুণ। চ্যানের ভাই হান্তু এ সব কিছু দেখছিল আর সে ভাবছিল, তাকে পুরো আমার ভাইয়ের মতো দেখতে। আর সে তাড়াতাড়ি করে তার কয়টা ছবি তোলে। আর সে শাওর ওপরই নজর রাখছিল আর ভাবছিল, আমারই সব খুঁজে বের করতে হবে, সে কি সত্যিই আমার ভাইয়ের বাচ্চা। তারপর শাও যখন ওয়াশরুমে যায়, হান্তু তার কাছে চলে যায় আর তাকে জিজ্ঞেস করছিল, তোমার মায়ের নাম কি আর তোমার বাবার নাম কি। তখন তো সে মনে করে তাকে ধরার জন্য তারা এসেছে, তাই সে কোনো কিছুই বলে না আর পুলিশের হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়। হান্তু এই সব কিছু দেখার পর মনে মনে ভাবছিল, তার অঙ্গভঙ্গি সবই আমার ভাইয়ের মতো, এবার তুমি কনফার্ম হয়ে গেছি। আর সে ডিএনএ টেস্ট করার জন্য পাঠিয়ে দেয়।
আর রিপোর্ট পাওয়ার সাথে সাথে সে চ্যানকে কল করে আর বলে তোমার একটা ছেলে আছে। চ্যান বলে তুমি এত তাড়াতাড়ি কিভাবে জানলে? হান বলে ডিএনএ টেস্ট রিপোর্ট দেখার পরই জানতে পেরেছি। এবার তো চ্যানও তার কথায় শকড হয়ে যায় আর সে বুঝতে পারে শাও আসলে তারই ছেলে। চ্যান তো এটা শুনে অনেক বেশি হ্যাপি হয় আর সে তাড়াতাড়ি করে তার মিটিং ছেড়েই চলে যায়। অন্যদিকে লিসা বাড়িতে ছিল আর ভাবছিল চ্যান কেন আমার ফোন ধরছে না। তখনই দরজায় কেউ নক করে এবং দরজা খোলার পর দেখা যায় সেখানে তো চ্যান এসেছিল। চ্যান তো শাওকে দেখা মাত্রই বলে আমি তোমার বাবা। লিসাও বুঝতে পারে চ্যান আসলে সবকিছুই জানতে পেরে গেছে। লিসার মা তো শাওকে তার সাথে করে সেখান থেকে নিয়ে যায় যাতে তারা দুজনে একসাথে কথা বলতে পারে। চ্যান তো লিসাকে বলছিল তুমি এত বছর অনেক কষ্টের সময় পার করেছো তাই না? তোমার একা সবকিছু করতে অনেক মুশকিল হয়েছে তাই না? লিসাও ইমোশনাল হয়ে যায় আর বলে হ্যাঁ প্রথম প্রথম সবকিছু অনেক মুশকিল ছিল, কিন্তু যখন নিজের চোখে শাওকে এত বড় হতে দেখছিলাম তখন আমার সবকিছুই সোজা মনে হচ্ছিল। আর এরকম ভাবে সব কঠিন সময় আমি পার করে এসেছি। চ্যান তো সেই জায়গায় তাকে জড়িয়ে ধরে। বাইরে থাকা সে প্রতিবেশী সবাইকে বলছিল লিসা মনে হয় একজন ধনী ব্যক্তিকে পটিয়ে রেখেছে, কারণ বাইরে তার বড় গাড়ি দেখা যাচ্ছে। লিসা তো বাইরে তাদের চিল্লাচিল্লি শুনে বাইরে চলে আসে এবং সবাইকে ওয়ার্নিং দেয় তারা কোনো কথা যাতে না বলে। কিন্তু সেসব মহিলারা তো একসাথে কথা বলতে শুরু করে তুমি নিশ্চয়ই অনেক আগলে একজনকে পটিয়েছ, কারণ তুমি এতটাও যোগ্য না হ্যান্ডসাম কাউকে পাবে। অন্য সব প্রতিবেশীরা বলছিল সত্যি কি সে লোকটা অনেক বেশি আগলি। তখন তো চ্যান হঠাৎ করে বাইরে চলে আসে আর বলে এখানে কি আমার কথাবার্তা চলছে? সবাই তো অবাক হয়ে চ্যানকেই দেখছিল কারণ সে অনেক বেশি হ্যান্ডসাম ছিল। তখন তো সে মহিলা বলতে শুরু করে সে যদি এতই হ্যান্ডসাম হয় সে কখনোই তোমাকে পছন্দ করবে না। চ্যান তো সবাইকে বলতে শুরু করে সে কিভাবে লিসার জন্য অপেক্ষা করেছে, তার জীবনে লিসার কত মূল্য। আর সে তো লিসাকে সবার সামনেই বলছিল তুমি প্লিজ এবার আমাকে অ্যাকসেপ্ট করে নাও। আর তাকে এসব বলে মানাতে শুরু করে। তখন তো সেই মহিলা জিজ্ঞেস করে এর মানে বাচ্চা কি তোমার? চ্যান বলে অবশ্যই এ বাচ্চা আমার, আপনি কি চেহারা ম্যাচ করতে পারছেন না? অন্য সব মহিলারা বলতে শুরু করে হ্যাঁ তাদের চেহারা তো একদমই মিল। অন্য সব মহিলারা তো সেই খারাপ মহিলাকেই কথা শোনাচ্ছিল কারণ সে গুজব ছড়াচ্ছিল। আর সে কেন লিসার ব্যাপারে মিথ্যা খবর ছড়াচ্ছিল, কিন্তু সে খারাপ মহিলা এখনো ক্ষমা চাইতে চাচ্ছিল না। তাই চ্যান তখন লয়ারকে কল করে কেস করার জন্য। তখন তো সে মহিলা অনেক বেশি ভয় পেয়ে যায় এবং তার কক্ষের মধ্যে চলে যায়। চ্যান তো লিসার মায়ের কাছে ক্ষমা চাচ্ছিল হঠাৎ করে আসার কারণে। লিসার মা বলে যখন এসে পড়েছ খাবার খেয়ে তারপর যাও। চ্যান তো হ্যাপি হয়ে যায়, ফাইনালি সে ভেতরে যাওয়ার এন্ট্রি পেয়েছে। তারপর চ্যান তো শাওকে আবারও তার পরিচয় দিচ্ছিল আর বলছিল আমি তোমার আসল বাবা। শাও তার বাবাকে বলছিল আমি তোমার আসল ছেলে। চ্যান তার কথা শুনে অনেক বেশি হ্যাপি হয়। লিসা তার মাকে জিজ্ঞেস করে মা চ্যানের আসার কারণে তুমি কি রেগে গেছো? লিসার মা তাকে বলে তোমাদের সম্পর্কের জন্য আমার কোনো সমস্যাই হয় না। আমার তো এটা ভেবে সমস্যা হয় চ্যানের পরিবার যদি সবকিছু জানতে পারে তোমরা যদি একসাথে হয়ে যাও তাহলে তারা শাওয়ের ক্ষতি করতে পারে। লিসার মা তাই তাকে আবারও ভাবতে বলছিল, কারণ চ্যানের পরিবার কখনই হ্যাপি হবে না তারা যদি একসাথে চলে আসে। অন্যদিকে লিসা চ্যানকে তার বাড়িতে যেতে বলছিল, কারণ অনেক রাত হয়ে গিয়েছিল। কিন্তু চ্যান তাকে বলে তো বছর পর আমরা একত্র হয়েছি, আমি তোমাকে ছেড়ে আর কোথাও যেতে চাই না, কিন্তু তোমাকে অনেক বেশি আলাদা মনে হচ্ছে। কিন্তু আমি তোমাকে বলে দিতে চাই তুমি যতবার আমাকে দূরে সরাবে আমি ততবার তোমাকে পার্সিউ করতেই থাকবো। লিসা বারবার তাকে দূরে সরাচ্ছিল কিন্তু সে বারবার তার কাছে চলে আসছিল। তাই লিসা বলে তুমি রাতে ঘুমাতে পারো এখানেই, কিন্তু নিচে শুতে হবে। চ্যানও তখন তার কথায় রাজি হয়ে যায়। চ্যান তো লিসাকে বলে তুমি আমার কাছ থেকে আর দূরে যেতে পারবে না যাই করো না কেন। এ কথা বলে সে লিসার অনেক কাছে চলে আসে। তার পরের দিনে সিন আমাদেরকে দেখানো হয় গ্র্যান্ডপা তার অ্যাসিস্ট্যান্টকে বলছিল চ্যানের কাছে অনেকগুলো ব্লাইন্ড ডেটের ব্যবস্থা করো। অন্যদিকে চ্যান যখন সকালের খাবার খাচ্ছিল তখন তার কাছে কল আসে। মেয়ের তাকে বলছিল বাড়িতে কিছু সমস্যা হয়ে গেছে, তাড়াতাড়ি আপনি বাড়িতে আসুন। চ্যান তো লিসাকে নিয়ে তার বাড়িতে চলে যায়। আর সে যাওয়ার পর মেয়েটকে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন মেয়েট বলে দেখুন বাড়িতে কত মানুষ চলে এসেছে। চ্যানের গ্র্যান্ডপা তার জন্য যেসব ব্লাইন্ড ডেটদেরকে পাঠিয়েছিল তারা তো সে জায়গায় দৌড়িয়ে আসতে শুরু করে। আর তারা সবাই তো চ্যানের কাছে এসে তাদের কোয়ালিফিকেশন বলছিল, তারা কত বছরের, তাদের নাম কি। আর তারা সবাই একসাথে বলছিল আমি তোমার জন্য পারফেক্ট ম্যাচ। মেয়েগুলো তো লিসাকে জিজ্ঞেস করে তুমি আবার কে, তুমিও কি তাকে সেডুস করার জন্য এসেছো? তাছাড়া তোমার কোনো ঢংই তো নেই, এরকম জামা কাপড় কেউ পরে নাকি? চ্যান তো সব মেয়েদেরকে সেই জায়গায় অনেক বেশি বকে আর বলে তোমরা এখান থেকে চলে যাও। আর সে লিসাকে বোঝায় আমি সত্যিই জানি না তারা কেন এখানে। মেয়েগুলো তো বলতে শুরু করে আমাদের তো এই জায়গার অ্যাড্রেস দেওয়া হয়েছিল ব্লাইন্ড ডেটের জন্য। লিসা তো বলতে শুরু করে চ্যান তুমি তো অনেক বেশি যোগ্য, 3জন মেয়ে একসাথে। চ্যানের তখন তার গ্র্যান্ডপার কথা মনে পড়ে আর সে বুঝতে পারে সবকিছু গ্র্যান্ডপার কাজ। চ্যান তখন রেগে মেগে সব মেয়েগুলোকেই তাড়িয়ে দেয়। চ্যান তারপর লিসাকে বলছিল তুমি চিন্তা করো না, আমি সিকিউরিটি গার্ডদেরকে বলে দিব তুমি ছাড়া যাতে কেউ এখানে আসতে না পারে।
লিসা বলে, তাহলে কি মেয়েও আসতে পারবে না? চ্যান বলে, তুমি চাইলে কোনো মেয়ে মশাও আসতে পারবে না। লিসা তো রেগে বলে, আমার কোনো কিছুই যায় আসে না। তখন চ্যান বলে, তাহলে ঠিক আছে, আমি তাদেরকে আবারও ডাকছি। আর সে মিথ্যা ডাকার নাটক করছিল। লিসা বলে, সাহস করে তো দেখো, আমি তোমাকে ছাড়বো না। চ্যান তো সেই জায়গায় স্মাইল করেছিল। লিসা চলেই যাবে, তখন চ্যান তাকে থামায় এবং তার ফরহেডে কিস করে। লিসা আসলে অনেক বেশি বোকা, সে কেন চ্যানের ভালোবাসা বুঝতে পারছে না। তারা চাইলে একসাথে সব বিপদকেই পার করতে পারে। তারপর চ্যানকে তো তার ভাই হান কল করে আর বলে, গ্র্যান্ডপা তোমার জন্য 100 ব্লাইন্ড ডেটের ব্যবস্থা করে রেখেছে, তুমি যদি নারাজি হও সে প্রত্যেকদিন একজন একজন করে পাঠাবে। লিসা তো শুনে নেয় আর সে চ্যানকে বলতে শুরু করে, 100 ব্লাইন্ড ডেট, তুমি তো আসলে অনেক বড় লিজেন্ড। কথা বলে সে তো রেগেই চলে যাচ্ছিল। চ্যান তো মনে মনে ভাবছিল গ্র্যান্ডপাকে থামাতে গ্র্যান্ডপার সাথে দেখা করতেই হবে। অন্যদিকে চ্যানের গ্র্যান্ডপা তার বন্ধুর সাথে গেম খেলছিল, তখনই শাও সেখানে চলে আসে। গ্র্যান্ডপা তো সেই জায়গায় গেম হেরিয়ে যাচ্ছিল, তখনই সেই জায়গায় শাও চলে আসে এবং তাকে সাহায্য করে জিততে। গ্র্যান্ডপা তো অনেক বেশি ইমপ্রেস হয় আর বলে, ছোট বাচ্চা, তুমি তো অনেক বেশি বুদ্ধিমান। আর সে শাওকে চকলেট দিতে চাচ্ছিল, কিন্তু সে বলে, না, চকলেট আমি নিতে পারবো না, মা বলেছে অচেনা কারো কাছ থেকে কোনো কিছু না নিতে। গ্র্যান্ডপা বলে, আমরা বন্ধু হয়ে যাব, তাহলে তো হবে। কথা বলে তাকে চকলেট দেয়। শাও তার মাস্ক খুলে ফেলে। গ্র্যান্ডপা তো একেবারে হতবাক হয়ে যায়, কারণ সে একদমই চ্যানের মতো। তাই সে তো ভাবতে শুরু করে সে আবার চ্যানের ছেলে না তো। শাও তো গ্র্যান্ডপাকে বলে, আমার মা আমাকে খুঁজছে, তাই আমি চলে যাই। গ্র্যান্ডপা তো বলতে শুরু করে তার ব্যাপারে খোঁজ নিতে হবে। তখনই গ্র্যান্ডপাকে চ্যান কল করে আর বলে, আপনি ব্লাইন্ড ডেট পাঠানো কবে শেষ করবেন? আমি তো বলছি আমার বাচ্চা আছে আর আমি খুব শীঘ্রই বিয়ে করে নিব। গ্র্যান্ডপা বলে, আমি আগেই বলেছি আমি তোমার আসল বাচ্চা চাই। চ্যান বলে, সে আসলেই আমার ছেলে। গ্র্যান্ডপা বলে, আমি তোমার কোনো কথাই বিশ্বাস করব না যতক্ষণ পর্যন্ত তুমি ডিএনএ টেস্টের রিপোর্ট আমাকে না দেখাও। চ্যান তারপর লিসাকে কল করে। লিসা তাকে বলে, তোমার 100 ব্লাইন্ড ডেট শেষ হয়ে গেছে। কথা বলে লিসা তো রেগেমেগে তার কলই কেটে দেয়। তারপর সে শাওকে মেসেজ করে আর বলে, তুমি তোমার মায়ের সাথে আছো। অন্যদিকে লিসা তার ছেলেকে একটা রেস্টুরেন্টে নিয়ে গিয়েছিল আর বলছিল, তুমি এখানে থাকো, আমি ওয়াশরুম থেকে আসছি। শাও তার বাবাকে বলছিল, বাবা, আমি মায়ের সাথে রেস্টুরেন্টে, তুমিও তাড়াতাড়ি করে এখানে চলে আসো। লিসা যখন ওয়াশরুমে যাচ্ছিল, একটা বাচ্চা এসে নিজে নিজেই পড়ে যায়, কিন্তু তার মা আসার পর বলতে শুরু করে, তুমি আমার ছেলেকে বুলি করেছো, তাই এখন ক্ষতিপূরণ তাকে দিতে হবে। লিসা তো সেই মহিলাকে বলে দেয়, তোমার ছেলে উল্টো আমার জামা নষ্ট করেছে, আমি তাকে কোনো কিছুই করিনি। সিসিটিভি ফুটেজ দেখলেই সবকিছু বোঝা যাবে। তখনই সেই জায়গায় তার সিনিয়ররা আসে এবং তাকেই সাপোর্ট করে। সিসিটিভির কথা শুনে তো সেই মহিলাই ভয় পেয়ে যায় এবং লিসাকে কিছু টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। লিসাকে তার সিনিয়র বলছিল, তুমি তো এখনো আগের মতোই আছো। আর লিসার জামা পরিষ্কার করতে সে যখন তাকে সাহায্য করবে, তখনই আমরা দেখতে পাই চ্যান তো সেখানে চলে এসেছিল। আর লিসা সেই জায়গায় নিজেই তার জামা পরিষ্কার করছিল আর তার সিনিয়রের সাথে কথা বলছিল। তাই চ্যান তাকে কল করে আর বলে, ওয়াইফ, তুমি কোথায় আছো? আমি শাওয়ারের সাথে বসে আছি, তাড়াতাড়ি আসো। লিসা বলে, তুমি আবার শাওয়ারের সাথে এসে বসে আছো, তারও আমি আসছি। আর সে তার সিনিয়রকে বাই বলে চলে যায়। পেছন থেকে তাকে তার সিনিয়র জিজ্ঞেস করে, তুমি আর চ্যান কি আবারও একসাথে হয়ে গেছো? তখন সে হ্যাঁ বলে। লিসা যখন চ্যানের কাছে যাচ্ছিল, চ্যান তার কাছে চলে আসে আর বলে, আমি শুনতে পেয়েছি তুমি সিনিয়রকে কি বলছিলে, তুমি আমাদের সম্পর্ক অ্যাকসেপ্ট করেছো। লিসা বলে, সে যাতে হাল ছেড়ে দেয় তাই আমি বলেছি। চ্যান বলে, তাহলে তুমি রক্ষা কবচের মতো আমাকে ইউজ করেছো, তাই আমাকেও তো রিটার্নে তোমার কোনো কিছু দেওয়া উচিত। আমি চাই শাওকে আমার গ্র্যান্ডপার সাথে দেখা করাতে। লিসা তার কথায় একদমই রাজি হচ্ছিল না। চ্যান তাকে বলে, আসলে গ্র্যান্ডপা বারবার ব্লাইন্ডেডের ব্যবস্থা করছে, সে আমার রিয়াল ছেলেকে দেখতে চেয়েছে, তাকে না দেখা পর্যন্ত সে শান্তি হবে না। তাই ব্লাইন্ডেড বন্ধ করতে আমার এরকম করতেই হবে। আমি তোমাকে প্রমিস করছি আমাদের সম্পর্কের ব্যাপারে তুমি কোনো কিছু বলার আগে আমি কাউকেই বলবো না। লিসাও তখন তার কথায় রাজি হয়ে যায়। চ্যান তো হ্যাপি হয়ে তাকে কোলে তুলে নেয়। এসব কিছু আবার শিন দেখে ফেলে। চ্যান তো লিসাকে একটা নেকলেস দিচ্ছিল আর বলছিল, এটা আমি তোমার জন্য কিনেছি, রাস্তায় দেখেছিলাম, অনেক বেশি ভালো লেগেছিল। লিসাও অনেক বেশি হ্যাপি হয়ে যায়। আমাদের পাস্টের মেমোরি দেখানো হয় কিভাবে চ্যান তাকে প্রপোজ করেছিল। তারা তো পাস্টের সব কথা ভেবে অনেক বেশি হ্যাপিও ছিল আর শিনে সব দেখে তো অনেক বেশি রেগে যাচ্ছিল। আর সে তো চ্যানের বাবাকে কল করে বলে, আপনি আমাকে প্রমিস করেছিলেন চ্যানের সাথে আমার বিয়ে করাবেন। চ্যানের বাবা বলে, সে অনেক জিদ করছে, সে রাজি হচ্ছে না। শিন বলে, আমি কোনো কিছু জানি না, যা করার করেন, কিন্তু চ্যানকে আমাকেই বিয়ে করতে হবে। আর এই বিয়ে যদি আপনি করাতে না পারেন, আপনার সব খারাপ কাজের সব তালিকা আমি পুলিশকে দিয়ে দিব। শিন তো তাদেরকে এত বেশি কাছে দেখে ভাবতে শুরু করে, চ্যানকে আমার কাছ থেকে কেউই ছিনিয়ে নিতে পারবে না, চ্যান শুধুমাত্র আমার। অন্যদিকে লিসা এবং শাও যখন বাড়িতে যায়, তখনই তাদেরকে নেওয়ার জন্য কয়েকজন গার্ড চলে আসে। এখানে সিন কাট হয়। অন্যদিকে চ্যানের গ্র্যান্ডপাকে একজন বলছিল, আপনার গ্রেট গ্র্যান্ডসন এবং তার মাকে পাওয়া গেছে। গ্র্যান্ডপা তো এখানে অনেক বেশি হ্যাপি হয় কথা জানতে পেরে।
অ্যাসিস্ট্যান্ট বলে, কিন্তু আপনার ছেলে তাদেরকে কিডন্যাপ করে ফেলেছে। গ্র্যান্ডপা তখন তাদের বাঁচানোর জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে চ্যানের বাবা লিসা এবং শাওকে ধরে রেখেছিল, আর সে তাকে বলছিল, তুমি চ্যানকে ছেড়ে চলে যাও, আর তোমার অ্যাব্রোডে যাওয়ার সব ব্যবস্থা আমি করে দিব। লিসা তো সেই জায়গায় তার কোনো কথাই শুনতে চাচ্ছিল না, তাই সে গার্ডদেরকে বলে লিসাকে ধরতে। আর সে তো লিসাকে বলে, তুমি যদি ডিসেবল হয়ে যাও তাহলে কেউই তোমাকে চাইবে না, ভালো হবে না। সেখানে তারা আর কোনো কিছু করতে পারবে। গ্র্যান্ডপা চলে আসে আর বলতে শুরু করে, তোমরা এসব কিছু কি করছো? গ্র্যান্ডপা আসার পর তো সাহসী থেকে গ্র্যান্ডপাকে সবকিছুই বলে দেয় চ্যানের বাবা কি করতে চাচ্ছিল। চ্যানের গ্র্যান্ডপা তো অনেক বেশি রেখেছে এবং তার ছেলেকে অনেক বেশি থাপ্পড় মারছিল এবং অনেক বেশি মারধর করে। আর গ্র্যান্ডপা তো সেই জায়গায় অর্ডার দিয়ে তার ছেলেকে গার্ডদেরকে ধরিয়ে দেয়। চ্যানের বাবাকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। সেখানে গ্র্যান্ডপা তো অনেক বেশি হ্যাপি হয়ে লিসাকে বলছিল, এর মানে তুমি সে মেয়ে যাকে আমার গ্র্যান্ডসন ডেট করছিল। লিসা তাকে হ্যাঁ বলে। লিসা তো ভাবছিল গ্র্যান্ডপা একদমই খুশি হবে না, তাই সে বলে, আপনি চিন্তা করবেন না, আমি চ্যানকে ছেড়ে চলে যাব। কিন্তু গ্র্যান্ডপা বলে, আমি তোমাদেরকে আলাদা করতে চাই না, তোমরা তাড়াতাড়ি করে বিয়ে করে ফেলো, এটাই আমি চাই। আর সে তো অনেক বেশি হ্যাপি হয়ে লিসাকে তার কোম্পানির অনেকগুলো শেয়ার এবং উপহার দিচ্ছিল। আর সে লিসাকে বলছিল, শাও তো এখন আমাদের পরিবারের হেয়ার হবে। লিসা তো গ্র্যান্ডপাকে বলছিল, আমি আর চ্যান এ কারণে একত্র হচ্ছি না, কারণ আমি ভয় পাচ্ছি আমি যদি তার সাথে সম্পর্কে যাই তাহলে পাস্টে আমার বাবার সাথে যে সব কিছু হয়েছিল সেসব আবারও বর্তমানে নিউজ হয়ে যাবে। তাই আমি সবকিছু শুরু করতে কিছু সময় চাই, যাতে আমি আমার বাবার বিষয়টা সলভ করতে পারি, যাতে পরে এটা নিয়ে কেউ কোনো অভিযোগ করতে না পারে। কিন্তু আমি বর্তমানে চ্যানকে সবকিছু বলতে চাই না, কারণ আমি তাকে কোনো সমস্যায় ফেলতে চাচ্ছি না। সেখানে থাকা চ্যান তো সবকিছুই শুনতে পায় আর সে বুঝতে পারে কেন লিসা তার প্রপোজালে রাজি হচ্ছে না। আর সে ভেতরে আসার পর লিসাকে বলছিল, তুমি চিন্তা করো না, সবকিছু আমি হ্যান্ডেল করে নিব। তোমার বাবার নাম ক্লিয়ার করতে আমি তোমাকে সাহায্য করব। গ্র্যান্ডপা বলে, আমি তোমাদেরকে সাপোর্ট করি, তোমরা এক হয়ে যাও। চ্যান্দু লিসাকে বলে, এখন আগে থেকে তারা দুজনে একসাথে ফাইট করবে এবং সবকিছুর মোকাবিলা করবে। লিসা বলে, এখন আমরা একসাথে আসতে পারি, কিন্তু আমাদের সবকিছু সিক্রেটে রাখতে হবে। চ্যান্দু অনেক বেশি হ্যাপি হয়ে যায়, অবশেষে সে তো রাজি হয়েছে। অন্যদিকে সিন তো অনেক রেগেছিল আর ভাবছিল, আমার সব প্ল্যান তো নষ্ট হয়ে গেছে, আবারও কিছু একটা করতে হবে। অন্যদিকে চ্যান একজন নোবেলের অথরের সাথে ডিল করার জন্য গিয়েছিল, আর সেখানে যাওয়ার পর সে জানতে পারে সে নোবেলের রাইটার আর কোনো কাজ করতে চাচ্ছে না। চ্যান তো সেই থেকে অনেক টাকার ডিল রাখছিল, তখনই সেই লোকটা গিয়ে লিসাকে নিয়ে আসে, মানে সেই নোবেলের অথর লিসাই ছিল। চ্যান যখন জানতে পারে নোবেলের রাইটার সে তো আরো বেশি হ্যাপি হয়ে যায়। আর সে লিসার নোবেলে ইনভেস্ট করার জন্য অনেকগুলো টাকা ইনভেস্ট করে। লিসাও তখন ডিলের জন্য রাজি হয়ে যায়। আশেপাশে সবার তো সন্দেহ হচ্ছিল তাদের সম্পর্ক কোনো সিম্পল না, আর মিস্টার চ্যান হয়তো লিসাকে পছন্দ করে ফেলেছে, এসবই তারা ভাবছিল। তারপরে সিনে দেখানো হয় শিন লিসাকে ডেকেছিল। লিসা যখন যায় সে তাকে একটা রেকর্ডার শোনায় আর বলে, তুমি যদি জানতে চাও তোমার বাবা কিভাবে মারা গিয়েছিল তাহলে তুমি চ্যানকে ছেড়ে চলে যাও, তাহলে আমি তোমাকে সব প্রমাণ দিব। লিসা তো সেই জায়গায় তার কোনো কথা শুনতে রাজি হচ্ছিল না, তাই হঠাৎ করে সেই জায়গায় শিনের কোনো লোক চলে আসে এবং তাকে অজ্ঞান করে ফেলে। লিসাকে একটা হোটেল রুমে নিয়ে যাওয়া হয় এবং একজন লোক তার সাথে জোর করার চেষ্টা করেছিল। তখনই লিসাকে বাঁচানোর জন্য অনেকেই সেখানে চলে আসে এবং তাকে বাঁচিয়ে নেয়। আসলে লিসার আগেই সন্দেহ হয়েছিল, তাই সে তার বান্ধবীকে আগেই বলে দিয়েছিল যাতে সে সবকিছুর উপর নজর রাখে, যাতে সে অন্য কোনো কিছুই করতে না পারে। অন্যদিকে লিসা তো এখন অনেক বেশি ড্রাঙ্ক ছিল, কারণ তাকে ড্রাগ দেওয়া হয়েছিল, আর সে নিজেকে কন্ট্রোল করতে পারছিল না। তখনই আমাদের হিরো সেখানে চলে আসে। চ্যান তাকে ডাক্তার কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আমাদের নায়িকাই তাকে কাছে টেনে নেয়। এসব সিন না দিলে তো ড্রামাই সম্পূর্ণ হয় না। তারপর চ্যান তো তার গ্র্যান্ডপাকে সবকিছুই কল করে বলে দেয়। আর চ্যান আর লিসা তো গোপনে গোপনে প্রেম করছিল। এরকম ভাবে লিসা খোঁজ নিতে নিতে তার বাবার কেসের ব্যাপারে অনেক কিছুই জানতে পেরে যায়। আর সে জানতে পারে চ্যানের বাবার কোনো কিছুর মধ্যে হাত ছিল, তাই সে চ্যানের বাবাকে অনেক বেশি ভয় দেখায়। চ্যানের বাবা তো ভয় পেয়ে যায় আর বলে, আমি কোনো কিছুই করিনি। আর সে তার আরেকজন বন্ধুর ব্যাপারে বলে। আর সে লিসাকে বলে, সে তোমার বাবার ভালো বন্ধু সেজে থাকতো আর সেই তোমার বাবাকে জোর করেছিল মরতে। কিছুক্ষণের মধ্যে চ্যানও সেখানে চলে আসে এবং সে তার বাবার সাথে সব সম্পর্ক ছিন্ন করে ফেলে, কারণ তার বাবা সবকিছু জানার সত্ত্বেও আগে কোনো কিছু বলেনি বা সাহায্য করেনি। তারপরে সিনে আমরা দেখতে পাই চ্যান তো লিসাকে প্রপোজ করে দিয়েছিল এবং লিসাও তার প্রপোজালে রাজি হয়ে যায়। পাবলিক তাদের সম্পর্ক নিয়ে অনেক গুজব ছড়াচ্ছিল, তাই তারা তাদের সম্পর্ক পাবলিক করে দেয়। এরকম ভাবে আস্তে আস্তে লিসা তার বাবার বন্ধুর বিরুদ্ধে সব প্রমাণ জোগাড় করে ফেলেছিল এবং সবকিছুই ফাঁস করে দেয়। আসলে লিসার বাবার সেই বন্ধুই সেই জিনিসপত্রের মধ্যে অনেক বেশি ভেজাল মিশিয়েছিল। বর্তমানে লিসার বাবার বন্ধু কোনো কিছুই করতে পারে না, তাকে পুলিশে ধরে নিয়ে যায়। তারপর নিউজে বলা হচ্ছিল লিসার বাবা কোনো কিছুই করেনি, তাকে ফাঁসানো হয়েছিল।
তারপর আমরা তাদের ৩ জনের পরিবারকে দেখতে পাই। তারা তো ঘুরতে গিয়েছিল। এরকমভাবেই তারা ডিসাইড করে নেয় তারা এবার বিয়ের সার্টিফিকেট নিয়েই নিবে। তারপর তারা বিয়ের সার্টিফিকেট নিতে চলে যায়। তাদের বিয়ের এই কিউট সিনের সাথেই আমাদের এই ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়ে যায়। তোমাদের কাছে ড্রামাটা কেমন লাগলো আমাকে জানাবে। থ্যাংকস ফর ওয়াচিং।